মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। কেশবের তুলনায় নরেনের অন্তরের শক্তি 16 গুণ বেশি। ছি ছি ছি, এমন কথা বলার কোনো মানে হয়? কি যে বলেন না আপনি! কোথায় বিশ্ববিখ্যাত ধী সম্পন্ন পরম শ্রদ্ধেয় কেশব সেন, আর কোথায় একটা কলেজের ছোকরা ছেলে আমি। তুই নিজে না মানিস। দম বন্ধ হয়ে আসছে, আমার দম শেষ হয়ে আসছে। মশাই, এসব আপনাদের অন্ধবিশ্বাস। একদিকে দামাল গিরিশচন্দ্র ঘোষ নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তির মধ্যে থেকেও যেন একটা অন্য কিছু খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু সমাজে প্রায় ব্রাত্য, মাতাল, নোটো গিরিশকে কে দেখাবে পথ? কাউকে যে তার চাই পথ দেখানোর জন্য, হাতটা ধরার জন্য। অন্যদিকে ত্রিপুরার ভাগ্যহত রাজকুমার ভরতের হাত ধরেছে তার কলেজের বন্ধুরা। তাদের কল্যাণেই এক নতুন জগতের সঙ্গে পরিচিত হচ্ছে ভরত। কিন্তু তবু তার একাকিত্ব কি সত্যিই কাটছে? অন্যদিকে রবির জীবনেও এক অধ্যায়ের সূচনা সঙ্গীত শুরু হয়ে গিয়েছে। বাড়িশুদ্ধ সকলে রবির বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে উঠেছে। কিন্তু রবি কি চায়? আর নতুন বৌঠান, তিনিও কি চান রবির বিয়ে হয়ে যাক? একদিন গিরিশবাবুর পাড়ায় বলরাম বসুর বাড়িতে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুরের আসবার কথা। বলরাম বাবু প্রতিবেশীদের অনেককে নেমন্তন্ন করেছেন। ইনি নাকি পরমহংস। এর আগে বোসপাড়ার একটি বাড়িতে ওই মানুষটিকে দেখেছিলেন গিরিশ। তেমন পছন্দ হয়নি। পরমহংস হওয়া কি সোজা কথা? ঘরের মধ্যে অনেক ভিড় ছিল। মাঝখানে বসেছিলেন সাধারণ চেহারার একজন মানুষ। মাঝে মাঝে হাসছেন, গান গেয়ে উঠছেন, আবার কেশব সেনকে কি সব যেন গল্প শোনাচ্ছেন। বেলা পড়ে এসেছিল। একজন একটি সেজবাতি রেখে গেল সামনে। তাই দেখে রামকৃষ্ণ বারবার বলতে লাগলেন, হ্যাঁ গা, সন্ধে হয়েছে, সন্ধে হয়েছে। ঢং দেখো, বাইরে অন্ধকার, সামনে সেজবাতি জ্বলছে, তবু ইনি বুঝতে পারছেন না যে সন্ধে হয়েছে কিনা। এখানে থাকা মানে সময় নষ্ট। বলরাম বসুর বাড়িতেও তেমন আলাপ হলো না। গিরিশ পৌঁছবার আগেই রামকৃষ্ণ ঠাকুর এসে গেছেন। তাঁকে ঘিরে রয়েছে লোকজন। বিধু কীর্তনী গান শোনাবার জন্য বসে আছে একেবারে সামনে। গিরিশের ধারণা পরমহংস হবেন গম্ভীর, ধ্যানী, সাধারণ লোকাচারের অনেক ঊর্ধ্বে। তিনি কোনো সাধারণ মানুষকে প্রণাম করবেন এ প্রশ্নই ওঠে না। কিন্তু ইনি তো ফিক ফিক করে হাসছেন আর মাটিতে মাথা টেকিয়ে বারবার প্রণাম করছেন বিধুকে। এবার কি একজন পরমহংসের পক্ষে এরকম রঙ্গ করা কি মানায়? ঘরের মধ্যে যারা উপস্থিত তারা সকলেই যে ওর ভক্ত তা নয়। অনেকে আগে ওর নামই শোনেনি। এসেছে বলরাম বোসের আমন্ত্রণে, কেউ কেউ এসেছে নিছক কৌতূহলে। একটু পরে দরজার কাছ থেকে এক ব্যক্তি হাতছানি দিয়ে ডাকলেন গিরিশকে। ইনি শিশির কুমার ঘোষ, অমৃতবাজার পত্রিকার দুঁদে সম্পাদক। গিরিশের বন্ধু। শিশির কুমার পরম বৈষ্ণব। একজন কালী সাধকের প্রতি তার তেমন আকর্ষণ থাকার কথা নয়। তার মুখেও সেই ভাব ফুটে উঠেছে। তিনি গিরিশকে বললেন, এখানে আর কি থাকবে, চলো চলো। আরেকটু থাকি, একবার কথা বলে দেখি। আরে দেখবার কি আছে,
চলো আমরা বরং অন্য কোথাও গল্প করি গে। এক প্রকার জোর করেই শিশির কুমার গিরিশকে বাইরে নিয়ে এলেন। কিছুটা পথ যাওয়ার পর গিরিশ তাকালেন পেছন ফিরে। একবার মনে হলো ওই মানুষটির কাছে ফিরে গেলে হয়, কিন্তু গিরিশের আর ফেরা হলো না। নরেন্দ্র মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যায় বটে, আবার প্রায়ই তার মন বিদ্রোহী হয়ে ওঠে। ভক্তি নয়, ঈশ্বরকে পাবার ব্যাকুলতা নয়, সে যায় শুধু ভালোবাসার টানে। তার প্রতি রামকৃষ্ণ ঠাকুরের যে তীব্র ভালোবাসা, বুক ভরা ব্যাকুলতা, সে যেন তার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। আবার এমন নিঃস্বার্থ ভালোবাসাকে অস্বীকারও করা যায় না। সে নিজের মনে ভাবে, লোকে বলে ভালোবাসার জন্য মানুষ সব কিছু বিসর্জন দিতে পারে। সত্যিই পারে, এমনকি বিশ্বাসও। মুখে স্বীকার করুক আর না করুক, নরেন্দ্র কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের সাহচর্যে স্নিগ্ধ মাধুর্য অনুভব করে। বারবার রামকৃষ্ণ ঠাকুরকে দেখে নরেনের মনে হয় তার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ আছে। রঙ্গরসিকতায় মেতে থাকতে থাকতে হঠাৎ তিনি গভীর ভাবের দিকে চলে যান। তার সঙ্গ ছেড়ে উঠে আসতে ইচ্ছে করে না। কিন্তু যখন তার ভক্তবৃন্দ বিভিন্ন ঠাকুর দেবতার নামে গদগদ হয়, যখন তিনি বলেন ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের সার কথা, তখন নরেন্দ্রের বিশ্বাসে ঘা লাগে। সে ফুঁসে ওঠে। সে ছাড়া রামকৃষ্ণ ঠাকুরের মুখের উপর প্রতিবাদ করতে আর কেউ সাহস পায় না। রামকৃষ্ণ ঠাকুরও নরেন্দ্রর কথা শুনিয়ে রাগ করে না, হেসে ওঠেন। নরেন্দ্রর বন্ধু রাখাল এক সময় নরেন্দ্রর সঙ্গে ব্রাহ্ম সমাজে যেত। নিরাকার ব্রহ্ম ছাড়া আর কোনো ঠাকুর দেবতায় বিশ্বাস করবে না বলে শপথ নিয়েছিল। এখন সে সাকারবাদী হয়েছে। দিব্যি দক্ষিণেশ্বর মন্দিরের কালী ঠাকুরকে পুজো করতে যায়। নরেন্দ্র সেজন্য একদিন রাখালকে ধমকাতে গিয়েছিল। রামকৃষ্ণ ঠাকুর বললেন, তুই নিজে না মানিস, ওকে বকিস কেন? ও বেচারি তোকে দেখলেই ভয়ে ভয়ে থাকে। রামকৃষ্ণ ঠাকুর কোনো বিষয়ে নরেন্দ্রকে জোর করেন না। নরেন্দ্র তর্ক করুক, নাস্তিকতার বড়াই করুক, তাও ঠিক আছে। শুধু বেশি দিন নরেন্দ্রকে না দেখলে তিনি ছটফট করেন। নিজেই সিমলে পাড়ায় নরেন্দ্রর পড়ার ঘরে গিয়ে উপস্থিত হন। রামকৃষ্ণ ঠাকুরের দু একটি ব্যবহার নরেন্দ্রর পক্ষে খুবই অস্বস্তিজনক। কেউ মিছরি, পেস্তা, বাদাম, কিশমিশ দিয়ে গেলে তিনি বলবেন, ওরে নরেনকে দে, ও সব খাবে। একদিন নরেনের টঙে তিনি নিজে কিছু মিষ্টি নিয়ে এসেছেন। তখন নরেনের আরো দুজন বন্ধু সেখানে উপস্থিত। তাদের অগ্রাহ্য করে রামকৃষ্ণ ঠাকুর নরেনকে বললেন, তুই এগুলো খা, আমি দেখব। এ মহা মুশকিলের ব্যাপার। গ্রাম্য ঠাকুমা দিদিমারা অন্যদের লুকিয়ে নিজের নাতিকে ভালো ভালো জিনিস খাওয়ান, কিন্তু শহরের ছেলেরা বন্ধুদের সঙ্গে ভাগ না করে কিছু খায় নাকি? আর হচ্ছে অতিশয়োক্তি। এক ঘর মানুষের মধ্যে রামকৃষ্ণ ঠাকুর নরেনের প্রশংসা করে তাকে একেবারে আকাশে তুলবে। একদিন কেশব সেনের সঙ্গে তুলনা করায় নরেনের লজ্জায় মাথা কাটা যাবার জোগাড়। রামকৃষ্ণ ঠাকুর ফস করে বলে বসলেন, কেশবের তুলনায় নরেনের অন্তরের শক্তি 16 গুণ বেশি। ছি ছি ছি, এমন কথা বলার কোনো মানে হয়? কি যে বলেন না আপনি! কোথায় বিশ্ববিখ্যাত ধী সম্পন্ন পরম শ্রদ্ধেয় কেশব সেন, আর কোথায় একটা কলেজের ছোকরা ছেলে আমি। আমাদের কি তুলনা হয়? নরেন্দ্র কি নির্বোধ যে নিজের অন্যায্য প্রশংসা শুনে বিগলিত হবে? সে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কথা কানে হাঁটে। একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দিতে বাঙালিরা খুব তৎপর। যথাসময়ে রামকৃষ্ণ ঠাকুরের এই উক্তি কেশব সেনের কানেও তুলে দিল কিছু লোক। কেশববাবু কিন্তু রাগ করলেন না। তার সহজাত উদারতায় বললেন, ওই ছেলেটার গুণপনা বিকশিত হলে আমি অবশ্যই খুশি হব। রামকৃষ্ণ ঠাকুর কিন্তু নরেনে বিগলিত প্রাণ। তার প্রশংসায় সদাই পঞ্চমুখ। অন্য ভক্তদের সামনে রামকৃষ্ণ ঠাকুর প্রায়ই বলেন, তোরা সব এক থাকের, নরেন আর এক থাকের। তোরাও সবাই কুসুম, কেউ 10, কেউ 15,
কেউ বড়জোর 20 দল বিশিষ্ট পদ্ম, কিন্তু নরেন যে সহস্র দল কমল। এত সব লোক আসে, কিন্তু নরেনের মতন আর কেউ না। অন্যরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন হচ্ছে জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন হচ্ছে বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন হচ্ছে রাঙা চক্ষু বড় রুই। আর সব পোনা কাটি বাটা এই সব। অন্য সব ভক্তদের এই ধরনের মন্তব্য ও তুলনা পছন্দ হওয়ার কথা নয়। কারুর কারুর গাত্রদাহ হয়। কয়েকজন ঘুরিয়ে ফিরিয়ে নরেন্দ্রর নামে নিন্দামন্দ ছড়াবার চেষ্টা করে। রামকৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে নরেনের সঙ্গে অন্য দু একজনের তর্ক লাগিয়ে দিয়ে দেখেন। মহেন্দ্রগুপ্ত দক্ষিণেশ্বরে প্রায়ই আসেন। তিনি ইংরেজিতে কৃতবিদ্য এবং শ্রদ্ধেয় শিক্ষক। বিদ্যাসাগর মশাইয়ের স্কুলে পড়ান। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুরও তাঁকে মাস্টার বলে ডাকেন। একদিন নরেন্দ্র পঞ্চবটিতে একা বসে আছে। ঠাকুর তার হাত ধরে টানতে টানতে সহাস্যে বললেন, আজ তোর বিদ্যে বুদ্ধি বোঝা যাবে। তুই তো মোটে 2.5 পাস করেছিস, আজ 3.5 পাস করা মাস্টার এসেছে। চল, তার সঙ্গে কথা কইবি। মুরগির লড়াইয়ের মতন দেখা মাত্রই তো তর্ক শুরু করা যায় না। নরেন্দ্র বিনীতভাবে আলাপ পরিচয় শুরু করল। প্রথমে বই পড়া জ্ঞানের কথা আসে, তারপর বিচার, বুদ্ধি ও বিশ্বাস। মাস্টার মশাই সংসারী মানুষ, আবার ইন্দ্রিয়াতীত অনুভূতির ওপরেও খুব ঝোঁক। কথায় কথায় অবতারবাদের প্রসঙ্গ এসে গেল। ঈশ্বর কোনো বিশেষ মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন? এই কথাটা শুনলেই আমার হেসে উঠতে ইচ্ছে করে। কেউ একজন বলল, আমি ঈশ্বরের প্রতিনিধি। 2-4 জন তাকে নিয়ে নাচানাচি শুরু করলো, আর অমনি তা সত্যি হয়ে গেল। এর প্রমাণ কোথায়? কিন্তু লোকে বলে বিশ্বাস থেকেই প্রমাণ আসে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু দূর। বিশ্বাস শব্দটির ব্যাখ্যা আমার কাছে অন্যরকম। জ্ঞান, অভিজ্ঞতা ও নিজস্ব বিচারবোধ, এর থেকেই গড়ে ওঠে বিশ্বাস। সত্যিকারের বিশ্বাস অর্জন করতে হলে বুদ্ধি ও বিচারবোধকে বিসর্জন দিতে হবে। আমি এ কথাটা কিছুতেই মানতে পারবো না। নরেন্দ্র বরাবরই তার মতামত তীব্র কণ্ঠে জাহির করতে ভালোবাসে। কথা বলতে বলতে তার কণ্ঠস্বর উচ্চগ্রামে ওঠে। মাটির ওপর ঘুষি মেরে সে বলে, অন্যে যা বলে তা আমি চোখ বুজে বিশ্বাস করব? কিছুতেই না। রামকৃষ্ণ ঠাকুর আগাগোড়া মিটিমিটি হাসেন ও দুজনের মুখের দিকে তাকান। তর্ক থামলে মাস্টার বিদায় নেওয়ার পর তিনি বললেন, পাস করলে কি হয়? মাস্টারটার মাদি ভাব, কথা কইতে পারে না। নরেন হচ্ছে খাপ খোলা তরোয়াল। ছি ছি, এ কি বলছেন? মাস্টারমশাই কি কিছু মনে করলেন? ওর কাছে মাপ চেয়ে নেব। অবতারবাদের প্রশ্নটি বেশ গুরুতর। আগে দক্ষিণেশ্বরে কিছু কিছু লোক আসত, তার কারণ রামকৃষ্ণ ঠাকুর সরল ও রসালে গল্পের ছলে ধর্মের ব্যাখ্যা করেন। ওকে দেখলেও খুব ভালো লাগে, মনে হয় খুব কাছের মানুষ। কিন্তু ইদানিং কিছু কিছু লোক ওকেই ঈশ্বরের অবতার বলে ভাবতে শুরু করেছে। রামকৃষ্ণ ঠাকুর তার প্রতিবাদ করেন না, নিজের মুখে কিছু বলেনও না। একদিন কয়েকজন ভক্ত সাকারবাদীরাই যে হিন্দু ধর্মকে এতকাল ধরে রেখেছে তা নিয়ে নিজেদের নানা অভিজ্ঞতার কথা বলতে লাগলো। যুগ যুগ ধরে হিন্দুরা বিশ্বাস করে যে মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা যায়। সেই প্রতিমার সামনে চক্ষু বুজে বসে ধ্যান করলে সত্যিই সেই ঠাকুর জীবন্ত হয়ে ওঠেন। রামকৃষ্ণ ঠাকুর তো যখন তখন কালীর সঙ্গে গিয়ে কথা বলেন। অন্য ভক্তদেরও এরকম অভিজ্ঞতা হয়েছে। নরেন্দ্র বিরক্ত হয়ে বলে উঠল, মশাই, এসব আপনাদের অন্ধবিশ্বাস। এবার রামকৃষ্ণ ঠাকুরের অন্যরকম প্রতিক্রিয়া হলো। অন্য দিনের মতো মিটি মিটি হেসে চুপ না থেকে
আজ তিনি খানিকটা ধমকের সুরে নরেন্দ্রকে বললেন, বিশ্বাসের আবার অন্ধ কিরে? বিশ্বাস মাত্রেই তো অন্ধ। বিশ্বাসের কি আবার চোখ আছে নাকি? হয় বল শুধু বিশ্বাস, না হয় বল জ্ঞান। তা না হয়ে আবার অন্ধবিশ্বাস, চোখওয়ালা বিশ্বাস, এ কি রকম? নরেন্দ্র হঠাৎ খুব দমে গেল। এখানে আসতে হলে একেবারে অন্ধবিশ্বাস রাখতে হবে? না না, সে এটা পারবে না, ভালোবাসার জন্যেও পারবে না। নরেন্দ্র দক্ষিণেশ্বরের পথ মারানো বন্ধ করল। সে আর আসে না, আসে না তো আসেই না। সে না এলে অন্য কয়েকজন ঈর্ষাকাতর ভক্তের সুবিধে হয়। তারা কুটুস কুটুস করে নরেন্দ্রের নামে নিন্দে ছড়ায়। এদিকে বিয়ে পরীক্ষার ফল বেরিয়ে গেছে। মেধাবী ছাত্র হলেও নরেন্দ্র পাশ করেছে মাঝারিভাবে। পৈতৃক পেশা নেবার জন্য সে শিক্ষানবিশে শুরু করেছে অ্যাটর্নি অফিসে। অধিকাংশ সময় কাটায় বন্ধুদের সঙ্গে। বাড়িতে থাকেই না, কারণ সেখানে সব সময় বিয়ের তাড়না। বিশ্বনাথ দত্ত একটার পর একটা মেয়ে দেখেই চলেছেন। এক এক জায়গায় কথা প্রায় পাকা হয়ে গিয়েও খুঁটিনাটির জন্য ভেঙে যায়। কিছুতেই নরেনের বিয়ে আর হয় না। প্রেসিডেন্সি কলেজে ভরতের সহপাঠীরা অনেকেই থাকে বিভিন্ন মেসে। কলকাতা শহরে বহিরাগত ছাত্রদের পৃথক পৃথক মেস আছে। সিলেটি মেস, কুমিল্লা মেস, ঢাকা মেস, নদিয়া মেস, এইরকম সব নাম। ত্রিপুরা, আসাম, বিহার, ওড়িশা থেকেও ছাত্ররা পড়তে আসে কলকাতায়। তারা গোষ্ঠীবদ্ধ হয়ে থাকে এক একটি মেসে। এগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ১৯ নম্বর মুসলমান পাড়ালিনীর মেসটি। কোনো জেলার নামে নাম নয়, সবাই এটিকে মুসলমান পাড়া মেস বলে জানে, এবং যে কোনো জেলা বা প্রদেশের ছাত্ররাই এখানে থাকতে পারে। সাধারণত মেধাবী ছাত্ররাই এখানে এসে ওঠে। প্রতি বছর এই মেসের বেশ কিছু ছাত্র বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দেয়। কেউ কেউ ভরতকে টেনে নিয়ে যায় নিজেদের মেসে আড্ডা দেবার জন্য। ভরত অবশ্য কুমিল্লা, ত্রিপুরা কিংবা সিলেট মেসে ভুলেও কখনো পা দেয় না। সে তার ত্রিপুরার পরিচয়টা একেবারে মুছে ফেলতে চায়। কোথাও ছাপার অক্ষরে ত্রিপুরা নামটি দেখলেও তার বুক কেঁপে ওঠে। এক একদিন দুঃস্বপ্ন দেখে সে জেগে ওঠে, যেন জঙ্গলের মধ্যে বুক পর্যন্ত তাকে পুঁতে রাখা হয়েছে। আবার দম বন্ধ হয়ে আসছে, আমার দম শেষ হয়ে আসছে। কখনো একা একা পথ চলতে চলতে তার মনে হয় তার পরিচয় জানতে পারলে কোনো গুপ্ত ঘাতক এখানেও এসে তাকে হত্যা করে যাবে। তার ৩ জন বন্ধু খুবই ঘনিষ্ঠ। তারা ভরতের বাড়িতে আসে। ভরত ওদের মেসে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। যদুগোপাল রায় থাকে ঢাকা মেসে, আর দ্বারিকানাথ লাহিড়ী থাকে মুসলমান পাড়ায়। দুটি মেসের পরিবেশের তফাৎ আছে। ছাত্ররা অধিকাংশই বাবার টাকায় পড়তে আসে। যাদের অবস্থা বেশ সচ্ছল, তারা পড়ার থেকে বেশি অন্যদিকে মন দেয়। নিজের ক্ষমতা দেখাতে ২ হাতে পয়সা খরচ করে। পয়সা খরচ করার অনেক পিচ্ছিল পথও আছে। সেসব পথে নিয়ে যাবার জন্য সঙ্গী সাথীরও অভাব হয় না। ঢাকা মেসে কিছু ছাত্র আছে এরকম, আর কিছু ছাত্র কট্টর নীতিবাগীশ ব্রাহ্ম। এখানকার পরিচালনা ব্যবস্থা বেশ কঠোর। এই মেসগুলি ছাত্ররা নিজেরাই চালায়। প্রতি মাসে একদিন নিজেদের মধ্যে ভোট নিয়ে একজনকে পরিচালক ঠিক করা হয়। এছাড়া কিছু কিছু কোড অফ কন্ডাক্ট আছে, যেমন কোনো ছাত্রই মেসবাড়ির মধ্যে মদ এবং নিষিদ্ধ মাংস নিয়ে আসতে পারবে না। পরিচালকের অনুমতি না নিয়ে সারা রাত বাইরে কাটাতে পারবে না, এবং আত্মীয় পরিচয় দিয়েও কোনো স্ত্রীলোককে ভেতরে আনা নিষিদ্ধ। এইসব নিয়মের বিরুদ্ধতা করলে কোনো কোনো ছাত্রকে বহিষ্কার করে দেবারও দৃষ্টান্ত আছে। একটা ব্যাপার দেখে অবশ্য ভরতের বেশ মজা লাগে। যদুগোপালের অতিথি হিসাবে সে ঢাকা মেসে কয়েকবার খেয়েছে। মির্জাপুরের এই ৩ তলা বাড়িটির দোতলায় একটি হল ঘর আছে।
সবাই সেখানে মেঝেতে খবরের কাগজ পেতে একসঙ্গে রাত্রিরের খাবার খেতে বসে। কোনো কোনো ছাত্র জমিদার তো নয় কিংবা উচ্চবংশীয় বলে নিজেদের আলাদা পশমের আসন নিয়ে আসে। কারুর কারুর সঙ্গে থাকে ঘিয়ের শিশি কিংবা সন্দেশ রসগোল্লা বা মিষ্টি দইয়ের ভার। সেগুলি শুধু নিজের জন্য, অন্যদের দেবে না। আমি এরকম আগে দেখিনি ভাই। আমার ধারণা ছিল একসঙ্গে খেতে বসলে সবাই একরকমই খায়। অঘরনাথ বাড়ুজ্জে নামে বিক্রমপুরের একটি ছাত্র আরও একটি বিচিত্র কাণ্ড করে। রান্নার ঠাকুরটিকে সে ঠিক বিশ্বাস করে না। তার ধারণা, শোনো, লোকটির গলায় পইতে থাকলেও সে বদ্যি বামুন, আসল ব্রাহ্মণ নয়। তাই সে একটা ছোট হাঁড়িতে নিজের জন্য রোজ ভাত ফুটিয়ে নেয়। ঠাকুরের রান্না, ডাল, তরকারি, মাছের ঝোল খেতে তার আপত্তি নেই। অন্য ছেলেদের ঠাট্টা করে বলে, আরে অঘইরা, ঠাকুরের রান্না খাইলে যদি তোর জাইত যায় তাহলে ডাইল মাছের ঝোল খাস কেমনে? ভাত ছাড়া আর কিছু রাঁধতে জানোস না বুঝি? না রে ভাই, আমি জাত টাত বুঝি না। আসবার সময় আমার মা মাথার দিব্যি দিয়ে বলে দিয়েছে, অব্রাহ্মণের হাতে ভাত খাবি না। আমি সত্যভ্রষ্ট হতে পারবো না। বাড়ি গেলে বলবো, না মা গো, কথা রেখেছি, অন্য জাতের রাঁধা ভাত খাইনি। কেউ কি আর জিজ্ঞেস করে অব্রাহ্মণের হাতে ডাল খেয়েছিস, ঝোল খেয়েছিস? তাই ওগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। ভরতের বন্ধু যদুগোপাল ব্রাহ্ম। সে মাঝে মাঝে ভরতকে তাদের প্রার্থনা সভায় নিয়ে যায়। ভরত কিন্তু প্রার্থনায় কোনো যোগ দেয় না, বাইরে বসে পত্রপত্রিকা পড়ে। সে ভাবে, মা নেই, বাবা নেই, কোনো পরিবারের সঙ্গে যোগসূত্রও নেই, তাই আমার জীবনে ঈশ্বরেরও কোনো ভূমিকা নেই। একবার মৃত্যুদণ্ড পেয়েছি, চরম ক্ষুধায় কষ্ট পেয়েছি। এইসব শাস্তি আমাকে কে দিয়েছেন? ঈশ্বর। তাহলে তিনি কিসের করুণাময়? বিদ্যাসাগর মশাই বলেছেন, দুর্ভিক্ষে যখন লাখ লাখ লোক মারা যায় তখন ঈশ্বর কোথায় থাকেন? ভরত তার এইটুকু জীবনেই দেখেছে, সমাজে যারা ক্ষমতাবান কিংবা ধনী তারা নানা পাপ কার্য করেও ড্যাং ড্যাং করে দিব্যি ঘুরে বেড়ায়। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কথাটি ভরতের খুব মনে ধরেছে। যদিও তার গলায় সুর নেই, তবু ভরত প্রায়ই গুনগুন করে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ওদিকে রবির জন্য পাত্রী খোঁজা চলছে। তারই মধ্যে সদর স্ট্রিটের বাড়ি ছেড়ে দিয়ে জ্যোতিরিন্দ্রনাথ আবার ফিরে এসেছেন জোড়াসাঁকোয়। বাবা মশাই বাড়িতে থাকলে নিজেদের মহলেও গান বাজনার আসর বা সান্ধ্য আড্ডা বসাতে বেশ অস্বস্তি হয়। রাত যত বাড়ে মজলিস তত জমে, হাসি ও তর্ক উচ্চগ্রামে ওঠে। তাতে দেবেন্দ্রনাথের ঘুমের ব্যাঘাত হতে পারে। এখন বাবা মশাই মুসৌরিতে রয়েছেন, সহসা ফিরছেন না। কাদম্বরী তাদের তেতলার মহলটি নতুন করে সাজিয়েছেন। বারান্দায় অনেকগুলি ফুল গাছের টব, বসবার ঘরটিতে খসখসের টানা পাখাটি সন্ধেবেলা ভিজিয়ে খানিকটা আতর ছড়িয়ে দেওয়া হয়। বাতাসে ছড়ায় সেই সুগন্ধ। প্রায় সন্ধেবেলা কয়েকজন বন্ধু আসে, কবিতা পাঠ ও গানে গানে প্রহর পেরিয়ে যায়। খানাপিনাও চলে সঙ্গে সঙ্গে। দিনের বেলা জ্যোতিরিন্দ্রনাথ ব্যস্ত থাকেন। সম্প্রতি তিনি জাহাজের ব্যবসা করার চিন্তায় মেতেছেন। জ্যোতিরিন্দ্রনাথ আমোদ প্রমোদে যতই মত্ত থাকুন, তার মনের মধ্যে স্বজাতিকে নিয়ে একটা গর্ব সব সময় কাজ করে। ইংরেজদের তুলনায় ভারতবর্ষীয় মানুষ কোনো অংশেই হীন নয়। ইংরেজরা অস্ত্র বলে ভারত অধিকার করে আছে। জ্যোতিরিন্দ্রনাথ বুঝেছেন, ইংরেজদের আসল শক্তি তাদের বাণিজ্যিক কূটবুদ্ধিতে। অস্ত্রের শাসন চোখে দেখা যায়, কিন্তু বাণিজ্যের নামে শোষণ চোখে দেখা যায় না। অথচ তাতেই ঝাঁঝরা হয়ে যাচ্ছে এই দেশ। ভারতীয়দের হাতে কোনো অস্ত্র নেই, অস্ত্র ব্যবহারের নৈপুণ্য তারা ভুলে গেছে। সামনাসামনি লড়াইয়ে তারা ইংরেজদের সঙ্গে এঁটে উঠতে পারবে না। সিপাহী বিদ্রোহের সময়কার অত বড় সুযোগটাও নষ্ট হয়ে গেল।
যোগ্য নেতৃত্বের অভাবে ছত্রভঙ্গ হয়ে গেল সবকিছু। এখন ইংরেজরা বজ্র আটুনি দিয়ে রেখেছে। এখন ইংরেজদের সঙ্গে বাণিজ্যে পাল্লা দেওয়াটাই শক্তি সংগ্রহের একমাত্র উপায়। পিতামহ দ্বারিকানাথ একসময় জাহাজের ব্যবসার কথা ভেবেছিলেন। ইন্ডিয়া নামে তাঁর একটা জাহাজ সমুদ্রে চলাচল করত। দেবেন্দ্রনাথ ব্যবসা বাণিজ্যের দিকে যাননি, জমিদারি বিস্তারে মন দিয়েছেন। জ্যোতিরিন্দ্রনাথ আবার জাহাজের ব্যবসা শুরু করার উদ্যোগ নিয়েছেন। একটি জাহাজ নির্মাণ করার কাজে এখন মেতে আছেন তিনি। রবি সকাল দুপুরে বিশেষ বেরোয় না। বিকেলের দিকে মাঝে মাঝে সভা সমিতিতে গান করার জন্য তার ডাক পড়ে। কখনো সে পায়ে হেঁটে কিছুটা ঘুরে আসে, কিংবা প্রিয়নাথ সেনের বাড়িতে যায়। দিনের বেলাটা তার লেখার সময়। ভারতী পত্রিকার জন্য অনেক কিছুই তাকে লিখতে হয়। প্রবন্ধ, শ্লেষ রচনা, পুস্তক সমালোচনা, কবিতা ও গান তো আছেই। লেখার বিষয়ের যেন শেষ নেই। একটা লেখা শেষ করতেই অন্য একটা লেখার চিন্তা মাথায় এসে ভর করে, এবং মাথায় কোনো চিন্তা এলেই রবি সঙ্গে সঙ্গে সেটা লিখে ফেলতে চায়, নইলে নতুন চিন্তা যে জায়গা পাবে না। তিনতলায় জ্যোতিদাদার ঘরে বসে কিংবা বিছানায় বুকে বালিশ দিয়ে শুয়ে সে লেখে। কাদম্বরী ঘোরাফেরা করেন নিঃশব্দে। কখনো পাশে একটুক্ষণ দাঁড়িয়ে দেখে যান রবি কি লিখছে। রেকাবি ভরে জুঁই ফুল রেখে যান এক পাশে। নিজের হাতে মোহনভোগ এনে দেন। রবি মাঝে মাঝে মুখ তুলে তাকায়, হাসে। কাদম্বরী ছদ্ম গাম্ভীর্যের সঙ্গে বলেন, অন্যমনস্ক হতে নেই, মন দিয়ে লেখো। আবার কোনো সময় এই শাসন ভুলে কাদম্বরী ঝুপ করে পাশে বসে পড়ে বলেন, কি সারাদিন ধরে লিখছো বলো তো? চোখ ব্যথা করবে যে। আর লিখতে হবে না, এসো গল্প করি। রবির খাতাটা তিনি তুলে নেন বুকে। একদিন দুপুরে রবি সিন্ধুদূত নামে একটি কাব্যগ্রন্থের সমালোচনা লিখছে। বিদেশের পটভূমিকায় বর্ণনা বহুল এক কাব্য। তেমন কিছু রস নেই, নেহাত প্রয়োজনের লেখা। রবির ঠিক মন লাগছে না। হঠাৎ কাদম্বরী চলে গেলেন রবির পাশ দিয়ে। তার আঁচলের এক ঝলক বাতাস লাগলো রবির গায়ে। রবি মুখ তুলে চেয়ে রইল একটুক্ষণ। কাদম্বরী ঘর থেকে বেরিয়ে গেলেন বারান্দায়। ফুলের টবগুলোতে নুয়ে নুয়ে দেখতে লাগলেন কি যেন। দুপুর রঙের শাড়ি পরা, পিঠের ওপর ছেয়ে আছে দীর্ঘ কেশভাগ। নিরাভরণ একটি বাহুতে রোদ পড়ায় মনে হচ্ছে যেন লেগে আছে অভ্রকুচি। রবির মাথায় এসে গেল একটি নতুন গান। নীরস লেখাটি সরিয়ে রেখে অন্য একটি কাগজে রবি লিখতে শুরু করলেন। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো। একটু পরে ঘরে এসে কাদম্বরী রবিকে মগ্ন হয়ে লিখতে দেখে জিজ্ঞেস করল, আজ কি লিখছো রবি? এক টুকরো বসন্ত বাতাসের গান। কাদম্বরী অন্যদিনের মতন আজ আর লেখাটা দেখতে চাইলেন না। বসলেন না রবির পাশে, পালঙ্কের বাজু ধরে দাঁড়িয়ে রইলেন। বললেন, কি মুশকিল বলো দেখি, কিছুতেই তোমার জন্য পাত্রী ঠিক হচ্ছে না। তোমার তাড়াতাড়ি একটা বিয়ে হয়ে গেলে বেশ হয়। কেন তোমরা সবাই এত ব্যস্ত কেন? বারে বাড়িতে একটা নতুন বউ আসবে, কত মজা হবে। তোমার বউকে আমি মনের মতো করে সাজাবো, তার সঙ্গে কত গল্প করব। অর্থাৎ তাকে নিয়ে তুমি পুতুল খেলবে? তোমার একটি পুতুল চাই। সে কি রবি, অমন কথা বলছো কেন? একটি বাইরের মেয়ে নিয়ে আসা হবে, তাকে সব শেখাতে পড়াতে হবে না? তোমার মতো কবিবরের যোগ্য করে তুলতে হবে তো তাকে। রবি মনে মনে প্রমাদ গুনল। কয়েকদিন আগে জ্ঞানদানন্দিনীও এইরকম কথা বলেছেন। তার ইচ্ছে রবির স্ত্রীকে তিনি প্রথম বেশ কিছুদিন তার সার্কুলার রোডের বাড়িতে নিজের কাছে রাখবেন। তাকে লরিটো স্কুলে ভর্তি করে দেবেন। তিনি নিজে সেই অন্য পরিবার থেকে আনা মেয়েটিকে আদব কায়দা শিখিয়ে রবির উপযুক্ত করে তুলবেন। রবি ভাবল, সর্বনাশ, সে বেচারি মেয়েটিকে নিয়ে দুই বৌঠানের মধ্যে
টানাটানি শুরু হয়ে যাবে। এই নিয়ে দুজনার মধ্যে না আবার মনোমালিন্যের সৃষ্টি হয়। রবি তাড়াতাড়ি বলল, তোমরা বুঝি এত তাড়াতাড়ি আমার গলায় বিয়ের ফাঁস করিয়ে আনন্দ পেতে চাও? তোমাকে আর বেশি দিন আইবুড়ো থাকতে দেওয়া হবে না মশাই। তোমার নতুন দাদা আরেকটি পাত্রীর সন্ধান এনেছেন, শুনেছ? উড়িষ্যার এক রাজার মেয়ে, এ যে সত্যিকারের রাজকন্যা। না না, আমার আর রাজকন্যা টন্যা দরকার নেই। এই প্রসঙ্গটি এড়াবার জন্য রবি হঠাৎ কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে উঠে পড়ল লেখা ছেড়ে। কাদম্বরী জিজ্ঞেস করলেন, এ কি, কোথায় চললে? একবার শ্যামবাজার যেতে হবে, আজ একটা প্রার্থনা সভা আছে। আচ্ছা শোনো, তুমি অত তাড়া করছো কেন? প্রার্থনা সভা তো সন্ধ্যের আগে হয় না। তোমার নতুন দাদা কাল উড়িষ্যা যাচ্ছেন, তোমাকেও সঙ্গে নেবেন বলেছেন। তোমার পোশাকপত্র সব গুছিয়ে দিই। রবি কয়েক মুহূর্ত অপলক ভাবে চেয়ে রইল ওর দিকে, তারপর আস্তে আস্তে বললেন, নতুন বৌঠান, তুমি যখন আপন মনে ঘুরে বেড়াও তখন তোমাকে যেন ইথিরিয়াল মনে হয়, ধুলো মাটিতে তোমার পা ছোঁয় না, সেই অবস্থাটাই তোমাকে মানায়। আর তুমি যখন কাজের কথা বলো তখন যেন তোমাকে ঠিক চিনতে পারি না। এই ইথিরিয়াল মানে কি? মানে স্বর্গীয়, হাওয়া দিয়ে গড়া। তখন তুমি দেবী হেকেটি। কাদম্বরী কয়েক মুহূর্ত শব্দটি নিয়ে ভাবলেন, তারপর একটি দীর্ঘশ্বাস গোপন করে বললেন, আমার বুঝি রক্ত মাংসের সুখ দুঃখের একটা শরীর নেই? এই প্রশ্নের উত্তর অতি কঠিন। এমনকি শরীর শব্দটির সঠিক অর্থ কি তাও এখনো রবির কাছে অস্পষ্ট। রক্ত মাংসের শরীর তো সবারই থাকে, কিন্তু সুখ দুঃখের শরীর, সুখ দুঃখ কি মনের ব্যাপার নয়? শরীরেরও সুখ দুঃখ থাকে। আর কথা না বাড়িয়ে রবি নিজের ঘরে চলে গেল। পোশাক বদল করে বেরিয়ে পড়ল খানিক বাদে। নন্দনবাগানের কাশীমিত্তির শ্যামবাজার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তার 20 বৎসর পূর্ণ হওয়া উপলক্ষে আজ উৎসব। আদি সমাজের অনেকেই যাবেন। দেবেন্দ্রনাথের প্রতিনিধিত্ব করতে হবে রবিকে। যাওয়ার পথে সে স্বর্ণদিদির বাড়ি থেকে জামাইবাবু জানকীনাথকে তুলে নিল। উৎসবের আয়োজন বেশ বড় করেই হয়েছে। গান, প্রার্থনা, ভাষণ, তারপর খাওয়া দাওয়া। রবি প্রথমে দুখানা গান গেয়েছিল। ক্রমেই লোকজন বাড়ছে। একতলার একটি ঘরে বেশ ভিড়। জানকীনাথ জিজ্ঞেস করলেন, ও ঘরে কি হচ্ছে রবি? ভেতরে গিয়ে দেখবে নাকি? আরে জানকী বাবু, ও ঘরে দক্ষিণেশ্বরের সাধু রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন। উনি ভারী চমৎকার গল্প বলেন। রবি হঠাৎ ভ্রুকুঞ্চিত করে চুপ করে রইল। ব্রাহ্মদের উৎসবে মূর্তি পূজকদের আনাগোনা কেন? সাধক সন্ন্যাসীদের সম্পর্কে রবির তেমন আগ্রহ নেই। সে ভেতরে গেল না। জানকীনাথ লোকজনদের ঠেলে ঠুলে ঢুকে পড়লেন। রবি বাইরে দাঁড়িয়ে আছে। প্রচন্ড গরমের দিন। সন্ধ্যের পরেও সমুদ্র বাতাস আসেনি। আকাশ গুমোট থমথমে। এই সময় মানুষের গা ঘেঁষাঘেঁষিতে আরো অসহ্য লাগে। একজন প্রবীণ ব্রাহ্ম রবির কাছে এসে কুশল সংবাদ নিতে লাগলেন। হঠাৎ এক সময় তিনি বললেন, রবীন্দ্র, তুমি দুঃসংবাদটা শুনেছ? চমকে উঠল রবি। কোনো দুঃসংবাদ শুনতে হবে তাকে? কি এমন ঘটল? রবির জন্য কোন দুঃসংবাদ অপেক্ষা করছে? কি এমন ঘটে গেল কলকাতায়? ওদিকে নরেনের কি হবে? সে কি আর ফিরে যাবে না রামকৃষ্ণ ঠাকুরের কাছে? আর ভরত, তার জীবনই বা কোন পথে এগোবে এবার? মির্চি গল্প গোল্ডমাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, রামকৃষ্ণ, শেখর দাস, গিরিশ, জয় মুখার্জি,
নরেন প্রসূন দাস, ভরত কুশল ভট্টাচার্য, অঘোরনাথ সৌম্য চ্যাটার্জি, রবি সৌমেন চক্রবর্তী, কাদম্বরী বুলবুল বিশ্বাস চক্রবর্তী, জ্যোতিরিন্দ্র অভিষেক মুখার্জি। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।